শুভ বিকেল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে শুরু করতে যাচ্ছি যেটা পূর্ব ঘোষণা দিয়েছিলাম যে আবৃত্তি ও সংবাদ পাঠ, পাশাপাশি যারা নাট্যকর্মী হতে চান তাদের জন্য উচ্চারণ এবং অন্যান্য বিষয়ক অনুশীলন বিষয়ক কর্মশালা। আজকে যে কোর্সটি আমরা শুরু করছি অনলাইনে, সেই কোর্সটি আসলে কাদের জন্য? তার আগে এই কথাটুকু বলি, সুন্দর করে কথা বলতে পারাটা একটা চমৎকার আর্ট, এবং আপনি আপনার বন্ধু মহলে, আপনার চারপাশে সকলের মনোযোগ আকর্ষণ করে নিতে পারেন আপনার সুন্দর বাচনভঙ্গি দ্বারা। শিল্প হচ্ছে এমন একটা মাধ্যম যে আপনি আপনার জীবনকে যখন শিল্পমণ্ডিত করবেন, তার একটি নিজস্ব আলো আছে। সেই আলো দ্বারা আপনার আশেপাশের সমস্ত হৃদয় আলোকিত হবে এবং আপনার সেই সুশোভন সৌন্দর্যটি সবার ভেতরে প্রবাহিত হবে। তো আমি যেটা বলছিলাম যে আপনি যদি সেই আর্টটি আপনার নক্ষত্রদর্পণে নিয়ে আসতে পারেন, তাহলে আপনার বন্ধু মহলে, আপনার চারিপাশে এবং আপনার প্রিয়জন, আপনজন এবং অপরিচিত জনদের মধ্যে অবশ্যই তাদের মনোযোগ আকর্ষণের একটি কেন্দ্রবিন্দুতে আপনি পরিণত হবেন। প্রতিটি মানুষের জীবনে সুন্দর করে কথা বলতে পারাটা অত্যন্ত জরুরি। আমাদের আজকের এই কর্মশালাটা আমি মনে করি যে প্রত্যেকটি মানুষের জন্য খুবই প্রয়োজন। তবে বিশেষ করে যারা আবৃত্তি শিল্পী হতে চান, সংবাদ পাঠক হতে চান, নাট্যকর্মী হতে চান বা কণ্ঠশিল্পী হতে চান, তাদের জন্য এই কর্মশালাটি খুব বেশি কার্যকর হবে। এই অনলাইন কর্মশালায় আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা আসলে একজন আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক হয়ে ওঠার জন্য, একজন নাট্যকর্মী হয়ে ওঠার জন্য বা বিশুদ্ধ উচ্চারণে সুন্দর করে কথা বলবার জন্য যে উপাদানগুলো প্রয়োজন এবং এগুলোকে অনুশীলনের মাধ্যমে বা এগুলোকে ডেভেলপ করার জন্য যেসব মুখের ব্যায়াম বা আনুষঙ্গিক এক্সারসাইজগুলো করতে হবে, সমস্ত জিনিসগুলোকে আমরা একটা গাইডলাইনের ভেতরে আমি সকলের সামনে নিয়ে আসব। এর ভিতরে থাকবে উচ্চারণ, পজ, প্রজেকশন, নিউজ পড়ার ক্ষেত্রে ছাড়া ধরা, বোল্ড, ন্যাক, নিউজ টোন, আবৃত্তি শিল্পের ক্ষেত্রে থাকবে রস, তারপর হচ্ছে শব্দের যে ব্যঞ্জনা থাকে এবং এরকম আরও অনেক কিছু। আমাকে অনেক সময় অনেকে বলেন যে আমার তো বাজখাই কণ্ঠ নাই, খুব গুরুগম্ভীর কণ্ঠ নাই, আমি কি আবৃত্তি শিল্পী হতে পারবো? অনেকে বলেন যে আমি তো দেখতে অনেক মোটা বেটে, আমি দেখতে ভালো নই, সুদর্শন নই, আমি কি নাট্যকর্মী হতে পারবো? অনেকে বলেন যে আমি তো দেখতে অনেক আউটলুক আমার সুন্দর নয়, আমি কি সংবাদ পাঠক হতে পারবো? আমার এই প্রতিটি প্রশ্নের উত্তরই হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই তা পারবেন। কিভাবে পারবেন আমি একটু ছোট্ট করে ব্যাখ্যা করছি। আবৃত্তি করার জন্য সকলেরই যে খুব গুরুগম্ভীর এবং বাজখাই কণ্ঠ প্রয়োজন হবে তা নয়। আমি বলবো সংবাদ পাঠ এবং আবৃত্তি করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে একটি স্বাভাবিক কণ্ঠস্বর। এখন প্রশ্ন হচ্ছে স্বাভাবিক কণ্ঠস্বর কি? স্বাভাবিক কণ্ঠস্বর হচ্ছে সেই কণ্ঠস্বর যে কণ্ঠস্বরটি পুরুষের কণ্ঠটি পুরুষের মতো শোনায়, নারী কণ্ঠটি নারীর মতো শোনায়। অনেকের দেখবেন যে পুরুষের কণ্ঠটি এত বেশি মোলায়েম এবং এত বেশি চিকন, মনে হয় যেন মেয়েদের কণ্ঠস্বরের মতো। যদি এরকম না হয়, এরকম অস্বাভাবিক কণ্ঠস্বর না হয়, অবশ্যই আবৃত্তি শিল্প প্র্যাকটিস করা যাবে, আবৃত্তি শিল্পী হওয়া যাবে এবং সংবাদ পাঠকও হওয়া যাবে। অনেকে বলেন যে উনি দেখতে অনেক বেশি ইমপ্রেসিভ না, কালো, মোটা, বেটে, তো উনি পারবেন কি না নাট্যকর্মী হতে? দেখুন, নাটকে কিন্তু শুধুমাত্র নায়কের চরিত্র থাকে না, বরং অনেক সময় নায়কের চরিত্রগুলোর চেয়ে আরও অনেক বেশি ডিমান্ডেড ক্যারেক্টার হয়ে থাকে, এমন কিছু ক্যারেক্টার যেগুলো হচ্ছে রেয়ার ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তাদের সম্মানই অনেক সময় পরিচিত খ্যাতিমান হিরোদের থেকেও অনেক বেশি থাকে। তো তাদের বরং আমি মনে করি যে সুযোগ আরও বেশি এগিয়ে যাবার ক্ষেত্রে অনেক সময় বৃদ্ধ একটা শিশুর চরিত্র, অনেক সময় একটা কঠিন ডাকাতের চরিত্র, অথবা একটা এমন চরিত্র যে চরিত্রটা একটু বিরল, এই ধরনের চরিত্রের সঙ্গে খাপ খায় এরকম চেহারার মানুষগুলো বরং এখানে এটা তাদের জন্য একটা সুবিধা, এটা অ্যাডভান্টেজ।
আচ্ছা, গেল দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে অনেকে বলেন যে আমি তো আমার আউটলুক অত সুন্দর না, সংবাদ পাঠক আমি কি হতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই সংবাদ পাঠক হতে পারবেন, আপনি যদি অনেক বেশি ইমপ্রেসিভ না হন বা মোটামুটি একটা আউটলুক আপনার না থাকে। আজকাল মেকআপের যুগ, অনেক কিছুই আপনি জানেন ইম্প্রোভাইজেশন করা যায়, এবং লাইটের কারণে অনেক সময় ত্বকের রং কেও অনেকটা ডেভেলপ করা যায় স্ক্রিনে। তো ওগুলো পরেও যদি দেখা যায় যে না, একটা মানুষ আসলে স্ক্রিনে প্রেজেন্টেবল হচ্ছে না বা অনেক সুদর্শন নয় বা তাকে খুব একটা মানাচ্ছে না, তারপরও তিনি সংবাদ পাঠক হতে পারবেন। তিনি রেডিওতে সংবাদ পাঠ করবেন, অসুবিধার কী আছে। আচ্ছা, এই গেল এটা নিয়ে আলোচনা। এই গেল এই বিষয়টা নিয়ে আলোচনা। এবার আমরা জেনে নিই আবৃত্তি শিল্পটা কী। একজন কণ্ঠশিল্পী যখন গান করেন, তিনি সুরের উপর, তাল লয়ের উপর উনি একটা কথা উনি ডেলিভার করেন, মানুষের কাছে কমিউনিকেট করেন। এটা হচ্ছে সঙ্গীত শিল্প। একটা সঙ্গীত শিল্পী এভাবে তার উপস্থাপনাটা দিয়ে থাকেন। আর একজন অভিনয় শিল্পী কণ্ঠ এবং শারীরিক অঙ্গ ভঙ্গির দ্বারা যে শিল্পটি রচনা করেন সেটি হচ্ছে অভিনয় শিল্প। আর মুখ অভিনয় শিল্পটি হচ্ছে যে সেখানে শব্দ প্রয়োগের বা কণ্ঠ প্রয়োগের কোনো জায়গা থাকে না, সেখানে শুধুমাত্র শারীরিক অঙ্গভঙ্গি দ্বারা বোঝানো হয়। যেমন মানে আমি বললাম আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা শুধুমাত্র ইঙ্গিত দ্বারা বা একটি আমি শারীরিক একটি কসরত দ্বারা বা একটা অঙ্গভঙ্গি দ্বারা আমি এটা বুঝিয়ে দিলাম। এটা হচ্ছে মূকাভিনয়। আর আবৃত্তি শিল্পর মূল উপযোগিতা এবং মূল উপাদান হচ্ছে কণ্ঠ, এবং কণ্ঠের ভেতর দিয়ে সমস্ত আবেগগুলোকে শব্দের ভিতরে রং চড়িয়ে সেই আবেগগুলোকে ফুটিয়ে তোলা, দর্শককে কমিউনিকেট করা এবং তাদের কাছে পৌঁছানোই হচ্ছে আবৃত্তি শিল্প বা আবৃত্তি শিল্পীর কাজ। আমি বলি যে শব্দের উপর এভাবে আমি একটা নিজস্ব ব্যাখ্যা তৈরি করেছি যে শব্দের উপর রং চড়িয়ে বা শব্দের উপর শব্দকে রঙে আবৃত করে কণ্ঠ দ্বারা মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে আবৃত্তি শিল্প। আর সংবাদ পাঠ হচ্ছে কিছু তথ্যের উপস্থাপন। আবৃত্তি শিল্পে যেমন অনেক ধরনের কণ্ঠের কাজ করার সুযোগ থাকে, আপনার সংবাদ পাঠের ক্ষেত্রে সেই সুযোগটা কম থাকে। একটা নির্দিষ্ট নিউজ টোনে এটি চলে, পজ, প্রজেকশন, উচ্চারণ, ছাড়া ধরা, বলনে কিছু বাধা ধরা নিয়ম আছে। সেই নিয়মগুলো আত্মস্থ করে নিউজ টোনটা প্র্যাকটিস করলে এটা সম্ভব হয়ে ওঠে। আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক বা নাট্যকর্মী কীভাবে হওয়া সম্ভব? আসলে মাতৃগর্ভ থেকে কিন্তু কেউ এই গুণাবলীগুলি নিয়ে জন্মায় না। এর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো আপনাকে আগে প্রথমে একটা গাইডলাইন পেতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে এবং আপনার চরম ইচ্ছা শক্তি, আপনার সাধনা এবং চেষ্টা আপনাকে একটা পর্যায় পর্যন্ত আপনাকে নিয়ে আসবে। এরপর হচ্ছে আপনাকে নিজেকে এক্সপোজ করার জন্য বা নিজেকে প্রকাশিত করবার জন্য আপনার প্ল্যাটফর্ম প্রয়োজন হবে। তখন আপনার কমিউনিকেশন ধীরে ধীরে বাড়িয়ে আপনি আপনার স্পেসটা আপনার কাজের ভিতর দিয়ে ধীরে ধীরে আপনি করে নেবেন। এখন এগুলো একজন সঙ্গীত শিল্পী হতে যেমন সারেগামা জানতে হয়, আপনি ইংরেজিতে একটি বাক্য রচনা করতে হলে যেমন ABCD আপনাকে শিখতে হবে, অ্যালফাবেট শিখতে হবে, তেমনি আপনি আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক হতে গেলে আপনাকে উচ্চারণ, ধ্বনি, এবং ব্যঞ্জনা, তারপরে রস, তারপরে পজ, প্রজেকশন, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস সম্পর্কে ডিটেল আমি পরবর্তী ক্লাসগুলোতে একে একে বলবো। আশা করি খুব মনোযোগ দিয়ে অনলাইন এই কর্মশালাটির সঙ্গে থাকবেন এবং একবার নয় একাধিকবার এগুলোকে বারবার শুনলে আপনার স্মৃতির গ্রন্থিতে বা আপনার মস্তিষ্কের নিউরনে এই তথ্যগুলো গেঁথে যাবে। আমরা যখন একটা নতুন কিছু শুনি তখন কিন্তু আমরা পুরো জিনিসটাকে সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে পারি না বা সম্পূর্ণ উপলব্ধি করতে পারি না। আমাদের 50 বা 60 ভাগ
আমাদের ভেতরে সেটা আমরা আত্মস্থ করতে পারি। ফলে কয়েকবার যদি আপনি শ্রবণ করেন, এটার ভেতরে যে লেকচারগুলো দেওয়া হচ্ছে বা যেই কর্মশালাটা করানো হবে, এর ভেতরে আপনি যে তথ্যগুলো উপাত্তগুলো পাবেন, সেগুলো আপনি বারবার শোনার পরিপ্রেক্ষিতে আপনি আপনার সঠিক গাইডলাইনটি আপনি পেয়ে যাবেন। অনুশীলনের পথগুলো কি কি, এবং আসলে একটা সম্পূর্ণ একটি ধারণা পেতে বা একটি সম্যক ধারণা পেতে, একটি গাইডলাইন পেতে কতদিন আমাদের লাগবে। আমরা এই কর্মশালাটি করব 12টি ক্লাসে, প্রতি সপ্তাহে একদিন করে করব। আর আমি মনে করি এর ভেতরেই একটি সম্যক ধারণা দিতে পারবো। আর এরপর 3-4 থেকে 5 মাসের মধ্যে আমি মনে করি যে একজন তীব্র ইচ্ছার শক্তি যার রয়েছে, এরকম সিনসিয়ার সিরিয়াস যে কোনো শিক্ষার্থী, সে একটা ভালো একটা স্ট্যান্ডার্ড একটা জায়গায় নিজেকে সে নিয়ে আসতে পারবে। এছাড়াও অনলাইনে পার্সোনালি কোনো রকম সাপোর্ট যদি দরকার পড়ে, আমি ওভার ফোনে বা ইনবক্সে আমি সাপোর্ট দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। আর অনুশীলন করার পথগুলো আমরা যেগুলো নির্ধারণ করব, সেগুলো হচ্ছে আমাদের উচ্চারণ করার জন্য মুখের ব্যায়াম করতে হবে, কারণ আমাদের শব্দটা প্রডিউস হচ্ছে মুখের মাধ্যমে। জিহ্বা, তালু, দন্ত, এরকম কিছু বিষয় আছে, মানে মেকানিজম আছে। এগুলোকে আমরা ফ্রি করার জন্য কিছু মুখের এক্সারসাইজ করব। পারফর্ম করার জন্য আমাদের অনেক সময় আমি নির্দেশনায় কাজ করেছি, 250-300 উপর গানের ভিডিও বানিয়েছি, বা অনেক শিল্পীরা, অনেক খ্যাতিমান শিল্পীরাও আমি দেখেছি যে যখন বিগ ক্লোজে বা খুব বিগ ক্লোজ মানে হচ্ছে খুব কাছাকাছি যখন ক্যামেরা রাখা হয় মুখের কাছাকাছি, তো মানে তার চোখটা যখন দর্শক খুব ক্লিয়ারলি দেখতে পায়, এটা হচ্ছে বিগ ক্লোজ। হ্যাঁ, তো এই বিগ ক্লোজে যখন রাখি, শিল্পীরা অনেক সময় গান গাইছে ঠিকই, গানও গাইছে ভালো, কিন্তু একবার ডানে, একবার বামে, একবার এদিক ওদিক বারবার ফলস লুক দিচ্ছে, মানে ওই লুকটা হয়তো তার দেওয়ার কথা ছিল না। তার মানে হচ্ছে তার চোখের মনির উপর তার নিয়ন্ত্রণ নাই, সে নিজের অজান্তে এটা করছে। এগুলো কিছু এক্সারসাইজের ভেতর দিয়ে একজন পারফর্মার নিজেকে করে নিতে পারে আর কি, সারাই করে নিতে পারে, এগুলোকে বর্জন করতে পারে, এগুলো সম্ভব। আমি সেই এক্সারসাইজগুলো দিব। এবং এক্সপ্রেশন, হ্যাঁ, কখন হাসির এক্সপ্রেশনটা আপনি কিভাবে নিজেকে, হাসির এক্সপ্রেশনটা কতটুকু কোথায় প্রয়োজন, আপনি কতটুকু ডেলিভার করবেন, আপনার ক্ষোভটা আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন, রাগ আপনি কিভাবে দেখাবেন, অথবা আপনার দুঃখগুলোকে কিভাবে আপনি আপনার মুখের ভেতর আপনি নিয়ে আসবেন, আপনার ভ্রুকে আপনি কিভাবে নিজের প্রয়োজনে ব্যবহার করবেন, এই সমস্ত জিনিসগুলো আপনাকে আমি শিখিয়ে দিব। আর পাশাপাশি বিশেষ করে ওই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণর যে ধ্বনিগুলো আছে, এগুলো স্পষ্ট করে উচ্চারণের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে এবং কিভাবে আপনাকে ছোট ছোট লেসনগুলোকে আপনার ফলো করতে হবে, এগুলো আমরা অনুশীলন পর্বে পরবর্তীতে আমরা দেখে নেব। রস সম্পর্কে একটু ধারণা দিই, এটা বিস্তারিত আলাপ করব আমরা পরবর্তী ক্লাসগুলোতে। কবিতার রস আবৃত্তি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনি খেয়াল করবেন যে ওই আনন্দের কথাগুলো আর দুঃখের বিষাদের কথাগুলো মানুষ কিন্তু কখনো একভাবে বলে না। যখন মানুষ যখন দুঃখে ভারাক্রান্ত হয়, তখন কিন্তু মানুষ স্তিমিত হয়ে পড়ে, তখন তার মনে হয় যেন শব্দগুলো তার ভেতর থেকে বেরোতে চাচ্ছে না, এটা দীর্ঘায়িত হয়। আর যখন আনন্দে থই থই করে কাঁপে, তখন ওইটার তার ভেতরে একটা আনন্দের একটা উচ্ছলতা, একটা উচ্ছ্বাস, একটা গতি একটা কিন্তু চলে আসে, কারণ আনন্দই হচ্ছে জীবনের প্রতীক। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে আনন্দ, দুঃখ, প্রেম, হতাশা, দ্রোহ, বিদ্রোহ, আক্ষেপ, এই সমস্ত জিনিসগুলোই আসলে জীবনের এক একটা রস। আমাদের সৃষ্টিকর্তা খুবই রসিক, উনি প্রতিটি জিনিসকে রসালো করে তৈরি করেছেন। শীতকালে খেজুর গাছ থেকে রস নেমে আসে, ঝরনার ধারায় রসসিক্ত মানুষের আপনার চারিপাশে যদি দেখেন, তাহলে এই প্রকৃতির দিকে তাকান, হ্যাঁ, শীতকালে আপনার শিশির সিক্ত হয়, ঘাস ভিজে যায়, বৃষ্টির রূপে নেমে আসে, হ্যাঁ,
বিরাট রহমতের রসের বাড়িধারা। তো রসিক সৃষ্টিকর্তা উনি রসে পরিপূর্ণ করে দিয়েছেন পৃথিবী, তার সঙ্গে রূপ এবং গন্ধ যুক্ত করেছেন। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সেই সৃষ্টি যার ভেতরে রস, রূপ, গন্ধ সে ধারণ করতে পারে। তো আমাদের রস, এটা হবে ফোকাস পয়েন্ট কবিতা আবৃত্তির ক্ষেত্রে। এই রসটাকে আমাদের বুঝতে হবে এবং রসটাকে নির্মাণ করে কণ্ঠে তার ধারণ করতে হবে। কবিতা, চিঠিপত্র পাঠ এবং সংবাদ পাঠ, এই তিনের ভেতরের কণ্ঠের কাজের মূল পার্থক্যের জায়গাটা কোথায়, এটা অনেকেই আসলে অনেক সময় নির্ধারণ করতে ব্যর্থ হন। আমি এটা নিয়ে কাজ করেছি, গবেষণা করেছি এবং আমার নিজের মতো করে আমি এক্সপ্লেইন করছি আপনাকে আমার ফিলোসফিক্যাল বা আমার অবজারভেশনের জায়গা থেকে। সেটা হচ্ছে, সংবাদ পাঠ হচ্ছে কিছু তথ্য পাঠক, দর্শক ও শ্রোতার কাছে পৌঁছে দেয়া এবং সেটি একটি নির্দিষ্ট টোনে বা সুরে। হ্যাঁ, আপনি দেখবেন যে সংবাদ পাঠের একটি নির্দিষ্ট সুর রয়েছে। হ্যাঁ, সুরে, নির্দিষ্ট সুরে পজ, প্রজেকশন, উচ্চারণ, হ্যাঁ, বোল্ড, নেক, এরকম কিছু জিনিসকে আয়ত্ত করে ওই একটি নির্দিষ্ট নিউজ টোনে এটাকে পৌঁছে দেওয়াটাই হচ্ছে সংবাদ পাঠের মূল উপজীব্য। এটাকে আমরা অনেকটা এইভাবে তুলনা করতে পারি যে দুটো ট্রেন লাইনের উপর একটি ট্রেন যেমন ছোটে, এর বাইরে আসলে তার হাঁটার সুযোগ কম, সংবাদ পাঠ অনেকটা এরকম। কবিতা আবৃত্তির ক্ষেত্রে কিন্তু কণ্ঠে অনেক ধরনের কারুকার্য করার সুযোগ রয়েছে। এখানে বিষাদ, হতাশা, এখানে দ্রোহ, এখানে আনন্দ, এখানে দুঃখ, এখানে আরও অনেক চমৎকার অনুভূতিগুলোকে নিয়ে কাজ করে কণ্ঠের ভেতর দিয়ে উপস্থাপনের এবং কণ্ঠকে এটার সঙ্গে ম্যাচ আপ করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার এবং কাজ করার সুযোগ রয়েছে। সংবাদ পাঠের ক্ষেত্রে সেই সুযোগটা খুবই সীমাবদ্ধ। আর চিঠিপত্র পাঠের ক্ষেত্রটা হলো, আমি মনে করি যে এই দুই শিল্পের মাঝামাঝি একটি জায়গায় এই আসলে চিঠিপত্রের অবস্থান। এখানে কিছু কিছু আবেগের ব্যবহার হয়ে থাকে, রসের ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখানেও অসীম কণ্ঠের কাজ করার সুযোগ নেই। একজন আবৃত্তি শিল্পী, সংবাদ পাঠক এবং নাট্যকর্মী, তাদেরকে পোশাকের ব্যাপারে সচেতন থাকতে হয়, মেকআপের ব্যাপারেও সচেতন থাকতে হয়। এগুলো ডিটেল আমরা আলোচনা করব। তার আগে এইটুকুই শুধু বলছি যে একটি শোক দিবসের অনুষ্ঠানে আপনি যদি ঝলমলে কালারফুল পোশাক পরে যান, তাহলে সেটা কিন্তু যেমন দৃষ্টিকটু তেমনি আপনার অসচেতনতার প্রতীক, শিল্পী হিসেবে আপনার গভীরতা প্রকাশ করে না এবং সেটা আসলে গ্রহণযোগ্য হবে কম। তো ছোট্ট একটু কিউ দিলাম, এটা নিয়ে ডিটেল আলাপ করব আমাদের বাকি 11টি ক্লাসের যে কোনো একটি ক্লাসের কিছুটা অংশ মেকআপ এবং পোশাক নিয়ে আমরা আলোচনা করব এবং এটা আপনাদের ভেতরে আরও ডেভেলপ করার জন্য সহযোগিতা করব। আজকের এই প্রথম অনলাইন ক্লাসটি আশা করি আপনাদের ভবিষ্যৎ ক্লাসের জন্য একটি সূচনা এবং ভূমিকা হিসেবে কাজ করবে। কিছু কিছু ধারণা আপনি পেলেন। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে অনেক মনোযোগী ও সিনসিয়ার হয়ে আপনার অংশগ্রহণ আপনি রাখবেন এবং এর ভেতর দিয়ে আপনি আপনার নিজেকে গড়ে তোলার জন্য আপনি ব্রতী হবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।